উদয়পুর গ্রামে রমা বসবাস করত। রমা খুবই গরিব ছিল। বাড়িতে দুটো বাচ্চা আর অসুস্থ স্বামী ছিল। রমার স্বামী হুইল চেয়ারে করে সবসময় বসে থাকতো। রমা মেহেন্দির কাজ করত। যাদের বিয়ে হতো তাদের বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর মেহেন্দির ডিজাইন করে দিত। এমনই একদিন লক্ষ্মী বলে, রমা বৌদি, ও রমা বৌদি, বাড়িতে আছো কি? হ্যাঁ বলো, আমি বাড়িতেই আছি। কি দরকার এখন? রমা বৌদি, তুমি জানো আর 2 দিন পর আমার বিয়ে, সেজন্য আমি কিছু মেহেন্দি ডিজাইন খুঁজে রেখেছি। তুমি দেখো তো এই ডিজাইনের মধ্যে আমাকে মেহেন্দি পরিয়ে দিতে পারবে কিনা। হ্যাঁ লক্ষ্মী, আমি তোমায় করে দিতে পারবো, কিন্তু এই ডিজাইনটা তো অনেক টাইম লাগবে, অনেকটা বড় ডিজাইন। আরে বৌদি, তোমার টাইমের জন্য আমি তোমাকে টাকা দেব, একটু বেশিই দেব। তুমি আমায় শুধু এই ডিজাইনটা করে দাও, আমি তোমাকে তাহলে ভালো টাকা দেব। এই কথা শুনে রমা খুবই খুশি হয়ে যায়। পরের দিন রমা চলে যায় লক্ষ্মীর হাতে মেহেন্দি ডিজাইন করার জন্য। সেখানে গিয়ে লক্ষ্মীর হাতে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে দেয় রমা। লক্ষ্মী, এই দেখো, তোমার হাতে আর পায়ে এই ডিজাইনটা করতে কত সুন্দর লাগছে। আর এই মেহেন্দির রংটাও কিন্তু কিছুক্ষণ পর অনেক ফুটে উঠবে, তখন দেখবে আরো ভালো লাগবে। আরে রমা, আমাদের হাতেও তো একটু মেহেন্দি করে দাও। হ্যাঁ রমা, আমাদের হাতেও এরকম সুন্দর সুন্দর ডিজাইনের মেহেন্দি করে দাও। রমা লক্ষ্মীর হাতে পায়ে মেহেন্দি করে দেওয়ার পর বিয়ে বাড়িতে আসা বাকি মেয়েদের হাতেও মেহেন্দি করে দেয়। মা, রমা বৌদিকে মেহেন্দি করার টাকাটা দিয়ে দাও। আর আমার সঙ্গে সঙ্গে রমা বৌদি মাসির, বৌদির, পিসির আরো কিছু আমার বান্ধবীদের মেহেন্দি করে দিয়েছে, সবার পয়সাটা তুমি দিয়ে দাও। তারপর রমা যখন লক্ষ্মীর মায়ের হাতে থেকে টাকাটা নিতে যায়, তখন দেখে লক্ষ্মীর মা অনেক কম টাকা দিয়েছে। তখন রমা বলে, রাখি আন্টি, এত কম টাকা কেন? আমি তো লোকের হাতে পায়েও মেহেন্দি করে দিয়েছি, তাই না? 15 ঘন্টা আমি এখানে বসে আছি, আমার কোমরেরও যন্ত্রণা এসে গেছে। আর তোমরা যদি পার্লার থেকে লোক নিয়ে আসতে, তাহলে ওরা 10,000 টাকা চার্জ নিত। আমার সব মিলিয়ে 5,000 টাকা তো হবেই, আর তুমি সেখানে আমাকে 1,000 টাকা দিচ্ছ, এটা খুব বড় অন্যায় কিন্তু। আরে আমরা তোকে ডেকেছি কি জন্য? সস্তা হওয়ার জন্য। তুই গরিব, তোকে যা টাকা দেব তোকে সেটাই মাথা পেতে নিতে হবে। আমরা যদি বেশি টাকা দেব, তাহলে আমরা তো মেহেন্দির লোককেই ডেকে আনতাম। তোকে আর কিসের দরকার ছিল? একেই গরিব, আবার বড় বড় কথা। রাখি আন্টি, এটা কিন্তু আপনি খুব বড় ভুল করছেন। আমি গরিব বলে আপনি আমার টাকাটা কেটে নিচ্ছেন, এটা তো একদম ঠিক হচ্ছে না। একেই তো তুই গরিব, আবার তার উপরে এত বড় বড় কথা। চুপ থাক তুই, তাও বা তোকে 1,000 টাকা দিতাম, কিন্তু এখন তোর বড় বড় কথার জন্য আমি তোকে 500 টাকা দেব। যদি নেওয়ার ইচ্ছা হয় নে, না হলে চলে যায় এখান থেকে। রাখি দেবী খুব অহংকারী মহিলা ছিল। রমা গরিব ছিল বলে ও আর কিছুই বলে না, 1,000 টাকা নিয়েই বাড়ি চলে আসে। একদিন রমাকে ওর যমজ বোন ফোন করে। সে শহরে থাকে, ওর একটা বড় পার্লার আছে। ওর যমজ বোনের অবস্থা ওর মতো ছিল না, তার অবস্থা খুব ভালো ছিল। মায়া, তুই এতদিন পর আমাকে ফোন করলি, কেমন আছিস? ভালো আছিস তো? আমি তোকে কত করে ফোন করার চেষ্টা করেছিলাম, যখনই ফোন করেছিলাম তখনই বিজি বলছিল। আরে রমা, তুই তো জানিস আমি তোর মতো গ্রামে থাকি না, আমি শহরে থাকি। আমার অনেক কাজ থাকে, আর আমি একজন পার্লারের মেহেন্দি আর্টিস্ট। তোর মতো কি আমি ঘরে ঘরে ঘুরে ঘুরে মেহেন্দি করি? আমার কাছে পার্লার আছে মেহেন্দি করার জন্য, পুরো লাইন লেগে থাকি, বুঝলি? আচ্ছা তুই বল, কিসের জন্য ফোন করেছিস তুই আমাকে? বল, কি দরকার বল। যে আমার পার্লারে কাজ করি না, হাত ব্যথা হয়ে গেছে, আর কোমরটাও অনেক ব্যথা হয়ে গেছে। আমি একা পেরে উঠছি না, কারণ আমার কাছে তো অনেক লোকজন আসে মেহেন্দি করার জন্য। সেজন্য বলছিলাম তুই শহরে চলে আয়, এসে আমার হাতে হাতে একটু কাজ করে দিবি। তুই এখানে বেশি টাকা ইনকাম করতে পারবি গ্রামের থেকে। রমা ঠিক করলো যে সে গ্রামে আর না থেকে শহরে যাবে, সেখানে গিয়েও কাজ করবে। তাই ওর বাচ্চা দুটোকে নিয়ে আর অসুস্থ স্বামীকে নিয়ে ওর যমজ বোনের বাড়িতে চলে যায়। মা, মাসির বাড়িটা তো খুব সুন্দর, খুব বড়। আমরা এখন থেকে কি এখানেই থাকবো? আর দেখো না, ওই পুতুলটা কি সুন্দর, ওই পুতুলটা আমি নেব মা। এই না না মিলি, পুতুলটা তোর জন্য না, এটা আমার মেয়ের পুতুল। আর তুই পুতুলটাতে একদম হাত দিবি না। আমার মেয়ে যদি এসে দেখে তুই হাত দিয়েছিস, তাহলেও খুব কাঁদবে। ওরা চায় না ওদের জিনিস কেউ হাত দিক। আর তোরা এখানে থাকবি না, তোদের জন্য আমি একটা বাড়ি দেখিয়েছি, সেখানেই থাকবি। যা রমা, তুই তোর পরিবারকে নিয়ে সেই বাড়িটাই চলে যা। আসলে আমি চাই না তোদের জন্য আমার বাচ্চারা ডিস্টার্ব ফিল করুক। নিজের বোনের মুখে এরকম কথা শুনে খুব কষ্ট পায়, কিন্তু রমা কিছুই বলতো না, কারণ ওর বলার মতো কিছুই ছিল না। ওর অবস্থাটা সত্যি খুব খারাপ ছিল। তারপর মায়া ওর বোনের পরিবারকে নিয়ে ওই পাশের একটা ছোট বাড়িতে নিয়ে আসে, আর সেখানে গিয়ে রমাকে বলে,
রমা, এখন থেকে তোরা এখানেই থাকবি, বুঝলি? ওখানেই তোরা রান্না করে নিবি, আর তুই এখানেই থেকে আমার পার্লারে যাবি। সেখানে গিয়ে তুই কাউকে বলবি না কিন্তু যে তুই আমার যমজ বোন, আর সবাইকে বলবি তুই মায়া। পরের দিন রমা মায়া সেজে একটি বুকিং এ চলে যায়। সেখানে গিয়ে ও অনেক সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে দেয়। ইউনিক ডিজাইন দেখে সব কাস্টমাররা খুব খুশি হয়ে যায়। আরে মায়া, তুমি তো আগে থেকে অনেক ভালো ভালো ডিজাইনের মেহেন্দি করছো। তোমার জন্য আরো বেশি কাস্টমার দোকানে আসছে। ভালো হয়েছে, বুঝলে? তুমি আরো ভালো ভালো ডিজাইনের মেহেন্দি করতে থাকো। রমার জন্য মায়া অনেক নাম পাচ্ছিল, আর বেশি বেশি টাকাও ইনকাম করে আনছিল। রমার উপার্জন করা টাকাগুলো মায়া নিয়ে খুব অল্প টাকা রমাকে দিচ্ছিল, যাতে ওরা দুবেলা খেতে পারে। আর একদিন রমার স্বামী খুব অসুস্থ হয়ে পড়ে, সেই কারণে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তখন রমা ওর যমজ বোনের কাছে গিয়ে বলে, মায়া, আমাকে কিছু টাকা দে তো। তোর জামাইবাবু খুব অসুস্থ হয়ে পড়েছে, সেই কারণে আমাকে হসপিটালে ভর্তি করতে হবে, আর অনেক টাকার দরকার। তুই আমাকে কিছু টাকা দে না। তোর তো দেখছি গ্রাম থেকে শহরে এসে অনেক মুখের বুলি ফুটেছে। তোকে তো মাসে আমি 10,000 টাকা করে মাইনে দিই, তাতেও সেটা নিয়ে তোর হচ্ছে না। যখন পারিস তখনই এসে খালি টাকা চাস দেখছি। সরকারি হসপিটাল আছে, গিয়ে দেখবি কম টাকায় চিকিৎসা হয়ে যাবে। মায়া, আমি 4 মাস ধরে এখানে এসে থাকছি, তোর জায়গায় কাজ করছি। আমি প্রচুর খেটে যা টাকা পাই সব টাকাই তো তোকে এনে দিই, কিন্তু তুই আমাকে মাসে 10,000 টাকা করে দিস। আর এখন আমার স্বামীর শরীরটাও খুব খারাপ, প্রাইভেট হসপিটালে দেওয়াটা খুব এমার্জেন্সি। তোর কাছে টাকা চাইতে এসেছি বলে তুই এরকম ভাবে কথা বলছিস? এই শোন, তুই আমার জন্য এখানে এসেছিস, বুঝলি? আমার জায়গাতে তুই কাজ করছিস, না হলে তোকে কে চিনতো রে? সেজন্যই আমি তোকে 10,000 টাকা মাইনে দিই। এখন আমার হাত ঠিক হয়ে গেছে, আমি নিজের পার্লারে নিচেই চলে যাব। তোকে আর আমার দরকার নেই, বুঝলি? তুই যা, এবার তুই কিভাবে তোর সংসার চালাবি তুই দেখে নে। রমা কিছু না বলেই ওখান থেকে বেরিয়ে চলে আসে। ওর বোনকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায়। সেটা নিয়ে রমা খুবই কষ্ট পায়, আর ভাবে যে তার স্বামীর চিকিৎসা সে কি করে করাবে। হে ভগবান, তুমি কেন আমাদের সঙ্গে এরকম করো? এবার আমি আমার স্বামীর চিকিৎসা কিভাবে করাবো? আমার বোনও তো আমাকে বার করে দিল, আমার কাছে তো একটাও টাকা নেই। তুমি আমাদেরকেই কষ্ট দেওয়ার জন্য এত দেখতে পাও? আমরা গরিব হয়ে কত খাটি, কিন্তু কোনোই লাভ হয় না, আমাদেরকে সেই কষ্টই পেতে হয়। ভগবান, তুমি দেখতে পাচ্ছ না এসব? এবার আমি কি করব? রমা খুব জোরে জোরে কাঁদতে থাকে। তখনই সে দেখতে পায় একটা মডার্ন খুব সুন্দর মেয়ে দাঁড়িয়ে কাঁদছিল। নিজের চোখের জল মুছে মেয়েটার কাছে গিয়ে বলে, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? আর এখানে আপনি দাঁড়িয়ে কাঁদছেন কেন? মনে হচ্ছে আপনি খুব ভালো বাড়ির মেয়ে, তাহলে আপনি এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন? আসলে আমি একজন মডেল, আমার আজকে র্যাম্পে হাঁটার কথা ছিল, তাই আমি এই ড্রেসটা বাড়ি থেকে পরে আসছিলাম। আজকে আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছিল, আর রাস্তাতেই আমার ড্রেসটা ফেটে যায়। সেজন্য আমি আমার বন্ধুদেরকে অনেকক্ষণ থেকে ফোন করেছিলাম, কিন্তু কেউই আমার ফোনটা ধরেনি। মনে হয় না আমি আর র্যাম্প শোতে যেতে পারবো বলে। আমি আর একটা খুব ভালো মডেল হতে পারবো না, শুধুমাত্র এই ড্রেসটার জন্য। এবার আমি কি করব আপনি বলুন? কাঁদবো না তো কি করব? আপনি আর কাঁদবেন না, আমি সব ঠিক করে দেব। আমি আমার মেহেন্দির ব্যাগটা সবসময় নিজের কাছেই রাখি। আপনি আসুন, এখানে এসে বসুন, আমি সবকিছুটা ঠিক করে দিচ্ছি। তারপরে এক জায়গায় ডেকে বেঞ্চে বসিয়ে রমা ওর পিঠের উপরে খুব সুন্দর মেহেন্দি ডিজাইন বানিয়ে দেয়। আর অত সুন্দর ডিজাইন দেখে মেয়েটা খুব খুশি হয়ে যায়। ঈশা ভাবছিল যে একটা গরিব মানুষ ওকে এসে এত ভালো সাহায্য করলো, তাই ও নিজের পার্স থেকে এক গোছা টাকা বার করে ওর হাতে দিয়ে বলে, এরকম কোনো মেহেন্দি আর্টিস্টই সুন্দর ইউনিক ভাবে আমাকে মেহেন্দি ব্লাউজ বানিয়ে দিতে পারতো না। তুমি যেভাবে আমাকে করে দিয়েছো, তোমার হাতে না জাদু আছে। এবার আমাকে মডেল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই টাকাটা তোমার কাছে রাখো, তোমার কোনো কাজের দরকার লাগলে আমাকে বলবে। এটা আমার ফোন নাম্বার। আমি যখন বড় মডেল হয়ে যাব তখন তোমাকে দিয়ে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ বানাবো। রমা খুবই খুশি হয়। সে ভাবতেই পারেনি একটা সামান্য মেহেন্দি ডিজাইন ব্লাউজ বানিয়ে দিয়ে এত টাকা পাবে। তারপর সেই টাকাটা নিয়ে সে তার স্বামীকে প্রাইভেট হসপিটালে চিকিৎসা করায়। তারপর রমার স্বামী ঠিক হয়ে যায়, আর সেই মেয়েটি এখন বড় মডেল হয়ে গিয়েছিল। তখন সে রমাকে ফোন করে ডেকে নেয়। যখনই মেয়েটি কোনো পার্টিতে যাওয়ার হতো তখনই রমাকে ফোন করত এবং সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে দিত। কিছুদিন পর রমার অবস্থা খুব ভালো হয়ে যায়। তখন রমা শহরের একটা বড় বাড়ি কিনে নেয়। আর ওদিকে মায়া এতদিন ধরে কোনো মেহেন্দির কাজই পারছিল না, কোনো মেহেন্দির ভালো ডিজাইনই পারতো না। সব ওর যমজ বোন করতো, তাই ও কোনো নতুন নতুন ডিজাইনও পারতো না। সেজন্য পার্লার থেকে ওকে বার করে দিয়েছিল। মায়া, তোমাকে আর কাজ করতে হবে না, তুমি আগে ভালোভাবে সুন্দর ইউনিক ডিজাইন বানাতে শেখো। আর এখন তো তুমি কিছুই করতে পারছো না। পার্লারে এখন যারা আসে
তারা বলে যে কোনো ডিজাইনই ভালো হচ্ছে না, তাই তোমাকে এই জব থেকে আমরা বার করে দিচ্ছি। তোমাকে এখন আমাদের পার্লারে কোনো দরকার নেই, তুমি যাও, বেরিয়ে যাও। তারপরে ওই পার্লার থেকে মায়াকে বার করে দেওয়া হয়। অনেক জায়গায় জব খোঁজা ট্রাই করছিল, কিন্তু সে কোথাওই পাচ্ছিল না। ওইদিকে রমার খুব টাকা হয়ে যায়, তাই একদিন মায়া ওর কাছে সাহায্যের জন্য গিয়েছিল, আর রমা মায়ের সাহায্যও করে। রমা, তুই কত ভালো। যখন তুই আমার কাছ থেকে সাহায্য চাইতে এসেছিলিস, আমি তোকে কোনো হেল্প করিনি, সব সময় তোর খারাপই চেয়েছিলাম। আর আমার খারাপের সময় তুই আমার পাশে দাঁড়ালি, সাহায্য করলি। তুই খুব ভালো রে, তাই ভগবান তোকে এত কিছু দিয়েছে। এখন থেকে আমি তোর কাছেই থাকতে চাই। আমি এখন তোর সঙ্গে কাজ করতে চাই। আমরা যমজ বোন একসঙ্গে এখন থেকে কাজ করব, আর অনেক টাকা ইনকাম করব। তুই কি আমার সঙ্গে থাকবি? আর তোর মতন আমাকে মেহেন্দি বানানো শেখাবি? রমা মায়াকে মেহেন্দি ব্লাউজ ডিজাইন করা শিখিয়ে দেয়। তারপর আস্তে আস্তে মায়ার অনেক অর্ডার আসে। এভাবেই দুই বোন মিলে কাজ করছিল আর হাসি খুশিতে দিন কাটাতে থাকে। ঋতিকা এবং সঙ্গীতা দুই যমজ বোন ছিল এবং তারা তাদের বাবা ভাস্কর বাবু ও মা প্রিয়া দেবীর সঙ্গে শিবপুর নামক একটি ছোট গ্রামে বাস করত। ভাস্কর বাবু পেশায় একজন দিনমজুর ছিলেন, আর তাই তার কোনোদিন কাজ হতো, আবার কোনোদিন হতো না, যার ফলে তাদের সংসারে টানাপোড়েন লেগেই থাকতো। এদিকে ঋতিকা ও সঙ্গীতা বয়সে ছোট হলেও তাদের আর্থিক সমস্যা তাদের বেশ বুঝদার করে তুলেছিল। তাই তারা তাদের বাবা মাকে সাহায্যের জন্য কাছেরই রেল স্টেশনে বেলুন বিক্রি করত। এমনই একদিন রেল স্টেশনে বেলুন বিক্রি করছিল, তখন এই যে বেলুন নিয়ে যান, বেলুন, রং বেরঙের ছোট বড় নানান প্রকার বেলুন। এই তোর বলা হচ্ছে না, দেখ আমি হাঁকছি। বেলুন বেলুন দাদা, বেলুন বেলুন, লাল বেলুন দাদা, হলদে বেলুন, মাত্র 2 টাকায় নামি দামি বেলুন। আরে বাহ, তুই তো ভালোই বললি। এটা তো পুরো গানের মধ্যে শুনতে লাগলো। এই যে বন্ধুরা, আপনাদের কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঋতিকা ও সঙ্গীতা এভাবেই সেদিন চেঁচিয়ে চেঁচিয়ে বেলুন বিক্রি করতে থাকে, কিন্তু সেদিন তাদের একটিও বেলুন বিক্রি হয় না। তাই সঙ্গীতা বলে, এই ঋতিকা, আজ তো আমাদের একটিও বেলুন বিক্রি হলো না। এখন কি হবে? তাহলে কি আজ আমরা খালি হাতে ফিরবো? না না, যতই বেলা হোক বেলুন বিক্রি করে তবেই যাব। কিন্তু ঋতিকা, অনেক বেলা হয়ে গেছে, বাবা মা চিন্তা করবে। চল এবার বাড়ি যাই। ওহ, তুইও না এত ছটপট করিস কেন? আর একটু সময় ধরে বিক্রি করে নিশ্চয়ই একটা না একটা বিক্রি হবে। দাঁড়া দাঁড়া, ওই একজন আসছেন, ওনাকে বলি। কাকু কাকু, আপনার মেয়ে কাঁদছে, ওনাকে একটা বেলুন কিনে দিন না। হ্যাঁ কাকু, ও তাহলে চুপ হয়ে যাবে। আর বেশি দামও নয়, মাত্র 2 টাকা থেকে শুরু। ঠিকই বলেছিস, তাহলে ওই লাল রঙের বেলুনটা আমায় ফুলিয়ে দে, আর 1 প্যাকেট বেলুন প্যাকিং করে দিবি। আমার সন্টু সোনা বেলুন নিয়ে খেলতে খুবই ভালোবাসে। এই বলে ঋতিকা লাল রঙের বেলুনটা লোকটিকে দিলে সেও বেলুনের বিনিময়ে টাকা দেয়, যেটা পেয়ে ঋতিকা এবং সঙ্গীতা খুবই খুশি হয়ে যায়। এরপর ঋতিকা ও সঙ্গীতা আবারও তাদের বেলুন বিক্রি করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। হঠাৎ স্টেশনের পাশে একটি দোকানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় এবং দোকানে আগুন লেগে যায়, যেটা দেখে স্টেশনের সকলেই খুবই ভয় পেয়ে যায়। এমন সময় স্টেশনের কয়েকজন লোক বলে ওঠে, পালাও পালাও, বোমা বিস্ফোরণ হয়েছে, যে যেখানে আছে পালাও, না তো খুব বিপদে পড়বে। হ্যাঁ, যেতে তো হবেই। এই বেলুনওয়ালি, তোর এখানে দাঁড়িয়েছিস কেন? বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালা, যা, দৌড়া দৌড়া। মহিলাটি এভাবেই বলে সেখান থেকে চলে যায়। এদিকে তখন স্টেশনের সকলেই ছুটোছুটি করতে থাকে, যার ফলে কম বেশি সকলেই আহত হয়। আর সকলের দৌড়ঝাঁপে ঋতিকা এবং সঙ্গীতা খুবই ভয় পেয়ে যায় এবং দুজনে পালাতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গীতা ভয়ে স্টেশনেই একটি দাঁড়িয়ে থাকা ট্রেনে উঠে পড়ে আর ট্রেনের মধ্যে অজ্ঞান হয়ে যায় এবং কিছুক্ষণ পর সময় হয়ে গেলে ট্রেনটি আবারও ছেড়ে দেয়। এদিকে ঋতিকা বেশ কিছুক্ষণ ধরেই সঙ্গীতাকে খুঁজতে থাকে। অবশেষে সে সঙ্গীতাকে না পেয়ে বলে, সঙ্গীতা, তুই কোথায় চলে গেলি বোন? এভাবেই কাঁদতে কাঁদতে ঋতিকা ঘরে ফিরে যায় এবং তার বাবা মাকে সমস্ত কথা বলে। সবকিছু শোনার পর প্রিয়া দেবী বলেন, এ তুই কি বলছিস? এ কি হলো আমাদের সঙ্গে? এমনিতেই আমাদের আর্থিক সমস্যার জন্য আমরা খুবই চিন্তায় আছি।
আর এদিকে সঙ্গীতা কোথায় হারিয়ে গেল। এভাবে তারা সকলে মিলে কান্নাকাটি করতে থাকে। এদিকে সেই ট্রেনটি একটি বড় শহরে গিয়ে থামে। এরপর একটি রেল কর্মচারী সঙ্গীতাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তারপর রেল কর্মচারীটি কোনো ক্রমে সঙ্গীতার জ্ঞান ফেরায় এবং তিনি বলেন, এই যে মা, তুই কে আর এভাবে ঘুমাচ্ছিলিস কেন? তোর বাড়ি কোথায়? আমি তো এসে দেখলাম তুই অজ্ঞান হয়ে পড়েছিলিস। আমি সঙ্গীতা, আমি কোথায় আছি? আমি আমার বাবা মায়ের কাছে যাব। সঙ্গীতা এভাবেই কান্নাকাটি করতে থাকে। আসলে সঙ্গীতা অনেক ভয় পেয়ে গিয়েছিল আর সে ঠিকঠাক করে কিছুই বলতে পারছিল না। সঙ্গীতার এরকম করুণ অবস্থা দেখে রেল কর্মচারীটির খুবই খারাপ লাগে। এরপর তিনি সঙ্গীতাকে বলেন, ঠিক আছে, তুই চুপ কর রে মা, তোকে ভয় পেতে হবে না। তুই প্রয়োজনে আমার সঙ্গে আমার বাড়িতে চল। এরপর রেল কর্মচারীটি সঙ্গীতাকে নিজের বাড়িতে নিয়ে যান। আসলে ওনার নিজের বলতে কেউই ছিল না। এরপর থেকে তিনি সঙ্গীতাকে নিজের মেয়ের মতো করেই বড় করতে থাকে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এদিকে সঙ্গীতা শহুরে কালচারে বড় হতে থাকে আর ওদিকে ঋতিকা তার বাবা মায়ের সঙ্গে গ্রামে বাস করত। এমনই এক সময় তাদের গ্রামে তখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন ঋতিকা বলে, মা, বাবা, আমরা এরকম দুর্ভিক্ষের দিনে আর কতদিনই না খেয়ে কাটাবো? আচ্ছা মা, আমরা যদি শহরে যেতে পারি তাহলে নিশ্চয়ই কিছু একটা কাজের ব্যবস্থা করতে পারবো, বলো? হ্যাঁ রে মা, আমিও ওটাই মনে মনে ভাবছিলাম। আজই আমরা শহরের উদ্দেশ্যে রওনা দেব। এই বলে তারা 3 বাবা, মা ও মেয়ে মিলে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদের কাছে তখন ট্রেনে চাপার পয়সাটুকুও ছিল না, তাই তারা হেঁটেই শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবেই তারা 3 জনে মাইলের পর মাইল হাঁটতে থাকে। তারা 3 জনেই অনেক দিন থেকে ক্ষুধার্ত অবস্থায় ছিল। এরপর ভাস্কর বাবুর শরীর অসুস্থ হয়ে পড়ে এবং তিনি সেখানেই মারা যান। ওগো, তুমি আমাদেরকে ছেড়ে এভাবে চলে গেলে, আমরা তোমার জন্য কিছুই করতে পারলাম না। হে ঈশ্বর, তুমি আমাদের রক্ষা করো। মা, তুমি এভাবে ভেঙে পড়ো না, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। বাবার দেহ সৎকার করে আমাদের আবারও শহরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এরপর তারা কোনো রকমে ভাস্কর বাবুর দেহ সৎকার করে আবারও শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এভাবেই দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা অবশেষে শহরে এসে পৌঁছায়। এমনই সময় ঋতিকা বলে, মা, আমারও না খুব জোরে খিদে পেয়েছে। আমি আর কিছুতেই খিদে সহ্য করতে পারছি না। আমার নিজেকেও খুব ক্লান্ত মনে হচ্ছে। মা, ওই দেখো, ওই গাছটাতে কত পেয়ারা হয়ে আছে। আমি কিছু পেয়ারা পারি না, তাহলে কিছুটা হলেও আমাদের খিদে মিটবে। কিন্তু মা, ওটা লোকেদের গাছ। এখন কেউ আমাদেরকে এভাবে পেয়ারা পাড়তে দেখলে কি না কি ভাববে। তার থেকে বরং তুই পারিস না। কেন মা, একটা দুটো পেয়ারা পারলে কি এমন হবে? আমরা গ্রামে তো কত পেয়ারা পারতাম, আর দেখো সেই তো পাখি খেয়ে চলে যাচ্ছে। পারি না মা। না রে মা, আমাদের গ্রামের ব্যাপারটা আলাদা। এটা শহর, এখানে সবকিছুই আলাদা। চল এখন এখান থেকে চল। এই বলে প্রিয়া দেবী ওখান থেকে চলে যেতে যায়। ঠিক তখনই দেখেন ঋতিকা এরই মধ্যে পেয়ারা গাছে উঠে পেয়ারা পাড়ছে। ঠিক সেই সময় গাছের মালিক অভিজিৎ বেরিয়ে আসে এবং সে বলে, এ কি, তোমরা এখানে কি করছো? আর এত বড় মেয়ে হয়ে এভাবে গাছে উঠেছে কেন? নামো বলছি, নামো, তাড়াতাড়ি নামো। তোমরা কি আমার গাছের পেয়ারা চুরি করছিলে নাকি? না বাবা, আমরা চুরি করিনি। আমরা খুবই ক্ষুধার্ত। বেশ কয়েকদিন থেকে আমরা কিছু না খেয়েই আছি। খুব খিদে পেয়েছিল, তাই সামনে পেয়ারা গাছ দেখে আমার মেয়ে পেয়ারা পাড়ছিল। বাবু, আমাদের কিছু সাহায্য করুন, আমরা খুবই ক্ষুধার্ত। দরকার পড়লে আপনি আমাদের কিছু ভিক্ষা দিন। আমরা কয়েকদিন থেকে না খেয়ে আছি। বাবু, আমরা কাজের সন্ধানে গ্রাম থেকে শহরে এসেছি। ঋতিকার কাকুতি মিনতি দেখে অভিজিতের খুবই খারাপ লাগে এবং সে বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা আমার সঙ্গে চলো। আমার বাড়িতে কাজের লোকের প্রয়োজন। আর এমনি তো আমি আমার বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে একাই থাকি, আর আমাদের বেশ কয়েকটা কাজের লোকেরও প্রয়োজন আছে। এই বলে অভিজিৎ তাদের মা ও মেয়েকে ঘরে নিয়ে যায়। তাদের দেখে অভিজিতের স্ত্রী খুবই রেগে যায়। এরপর সে বলে, এই, তুমি কাদেরকে তুলে এনেছো ঘরে? ছি, দেখে তো মনে হচ্ছে কোনো ভিখারি। এই, তোমরা বেরো বেরো, এটা কোনো সেবা সদন নয়। ওকে, তোমরা এক্ষুনি বেরো। অভিজিতের স্ত্রী এভাবে বললে ঋতিকা এবং প্রিয়া দেবী খুবই কষ্ট পায়। তখন প্রিয়া দেবী বলে, মারে, আমরা অসহায় হতে পারি, কিন্তু ভিখিরি নয়। আমরা এই বাড়িতে কাজের জন্য এসেছি। এই বাবুই আমাদেরকে এখানে নিয়ে এসেছেন।
এই অভিজিৎ, তুমি এদেরকে নিয়ে এসেছো? এরা কি সব বলছে? হ্যাঁ, ওরা ঠিকই বলছে। আমি ওদেরকে কাজের জন্য রেখেছি, আর তুমি বলেছিলে না আমাদের বাড়িতে কাজের লোকের প্রয়োজন। কিন্তু আমি তো একজনের কথা বলেছিলাম, এখন দুজনকে তুমি নিয়ে এসেছো। আমি কিন্তু দুজনের বেতন দিতে পারবো না। না মা, আমাদেরকে তোমায় বেতন দিতে হবে না। আমাদের দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। আমরা কাজের বিনিময়ে দুবেলা খেতে পারলেই এটাই আমাদের কাছে অনেক। যাকগে, ভালোই হলো, আমার টাকা বেঁচে যাবে। এদেরকে দুবেলা দুমুঠো খাবার দিয়ে ছেড়ে দেব। এই বলে তাদের দুজনকে তারা কাজে রেখে দেয়। প্রিয়া দেবী এবং ঋতিকা দিনরাত অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও অভিজিতের স্ত্রী তাদেরকে সহ্যই করতে পারত না। নানা রকম ভাবে অপমান করতে থাকতো। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন অভিজিৎ এবং তার স্ত্রী বাইরে গিয়েছিল। ঋতিকা এবং প্রিয়া দেবী তখন বাড়িতেই ছিল, কিন্তু তার সত্ত্বেও তাদের অজান্তে কয়েকজন চোর এসে অভিজিৎ বাবু স্ত্রীর সমস্ত গয়নাগাটি এবং টাকা পয়সা চুরি করে নিয়ে চলে যায়। এরপর তারা বাড়ি ফিরে দেখে আলমারি খোলা অবস্থায় আছে। তখন অভিজিৎ বাবু স্ত্রী বলে, ওগো, এ কি সর্বনাশ হলো আমাদের! ওই মামাই মিলে আমাদের সব টাকা পয়সা গয়নাগাটি চুরি করে নিয়েছে। দেখো, দুধ খাইয়ে কেমন কালসাপ পুষেছো। এ তুমি কি বলছো? ওনারা এরকম মানুষ মোটেও না। হ্যাঁ, ওনারা দারিদ্র হতে পারে, কিন্তু আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে আমাদের বাড়িতে চুরি করেছে এটা তো নাও হতে পারে। তুমি এখনো ওদের গুণগান গেয়ে যাচ্ছ? আমি বলছি শোনো, ওই মামে আমার সমস্ত গয়নাগাটি টাকা পয়সা চুরি করেছে। দাঁড়াও, আমি এক্ষুনি ওদের মজা দেখাচ্ছি। এই বলে অভিজিতের স্ত্রী ঋতিকা এবং প্রিয়া দেবীর ঘরের মধ্যে ঢুকে সমস্ত কিছু তল্লাশি করতে থাকে। এরকম করতে দেখে ঋতিকা বলে, মেম সাহেব, এ আপনি কি করছেন? আপনি আমাদের জিনিসপত্র এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন কেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমার গয়নাগাটি চুরি করে এখন ভালো মানুষের ভাব দেখাচ্ছ? তোমাদের ছলনা আমি ভালো করেই বুঝে গিয়েছি। দাঁড়াও দাঁড়াও, এই একটা পুটলি দেখতে পাচ্ছি, ওতেই মনে হচ্ছে আমার গয়নাগাটি টাকা পয়সা লুকিয়ে রেখেছে। এই বলে অভিষেকের স্ত্রী পুটলিটা খুলে সমস্ত কিছু তল্লাশি করতে থাকে। ঠিক তখনই সে একটি ছবি দেখতে পায়, যেটা ছিল ঋতিকা এবং তার বোন সঙ্গীতার ছোটবেলার ছবি। এটা দেখে অভিষেকের স্ত্রী একেবারেই হতবাক হয়ে যায় এবং সে কান্না গলায় বলে, এ কি, এটা কার ফটো? এটা তোমার কাছে কি করে এলো? এটা আমি আর আমার বোন সঙ্গীতা। আমরা ছোটবেলায় একটা দুর্ঘটনায় আলাদা হয়ে গিয়েছিলাম। কথাটা শোনা মাত্রই অভিষেকের স্ত্রীর চোখে জল চলে আসে, কারণ অভিষেকের স্ত্রী আর কেউ নয়, সে ঋতিকার যমজ বোন সঙ্গীতা ছিল। তারপর সে কাঁদতে কাঁদতে বলে, মা, বোন, তোমরা? আমি তোমাদের সঙ্গীতা। অভিষেক, আমি তোমাকে বলেছিলাম না ছোটবেলায় স্টেশনে এক বিস্ফোরণে আমি আমার বোন পরিবার সবাইকে হারিয়েছিলাম? এরা আমারই সেই মা বোন। হে ঈশ্বর, আমি আমার মা বোনকে কতই না অবহেলা করেছি। মা, ঋতিকা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। এরপর প্রিয়া দেবী এবং ঋতিকা তাদের ছোটবেলায় হারিয়ে যাওয়া সঙ্গীতাকে খুঁজে পেয়ে খুবই খুশি হয়ে যায় এবং তারা তখন সঙ্গীতাকে ক্ষমা করে দেয়। এরপর তারা সকলেই সঙ্গীতার বাড়িতে থাকতে শুরু করে। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে।